গত ক্লাসে আমি যে বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করেছি, আজকে আমি তার পরবর্তী বিষয় থেকে আলোচনা করতে চাচ্ছি। আর সেকেন্ড যে বিষয়টা তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি, কর্পোরেট ট্যাক্সের মোটামুটি আমার বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এরপরে আমি তোমাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করব সেটা নিয়ে আমাকে একটু অথরের সাথে কথা বলতে হবে যে আর কয়টা ক্লাস নিতে হবে, সেই ক্লাসগুলোকে করে আমি রিভিউ করে দেব। আর আমার 12টা ক্লাস মানে এই ফরম্যাটে বা কতটা ক্লাস হয়েছে এই বিষয়গুলো বুঝতে হবে। যাই হোক শিক্ষার্থী, আমি গত ক্লাসে আমি যে বিষয়গুলো আলোচনা করেছিলাম মানে ব্যাকওয়ার্ড ট্যাক্স শিফটিং এবং ফরওয়ার্ড ট্যাক্স শিফটিংটা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো স্ট্র্যাটেজিক আনসার্টেনিটি। স্ট্র্যাটেজিক আনসার্টেনিটি এটা কিন্তু খুবই একটা মজার বিষয়। আমি বলবো কেন মজার বিষয় বলবো, যে এটা যারও যে ব্যক্তি, আমি বলবো যে study comes define the situation as a situation or the current stage of knowledge is thus the order or nature is thing unknown, the consequence, extent and magnitude of circumstance, condition or even is unpredictable, credible probability to possible outcome cannot be assigned. মানে একটা কথা আমি তোমাদের সামনে না বললে তোমরা আসলে বারবারই এটা সম্বন্ধে ভুল শিখবে। যে আরেকটা হচ্ছে হেইজিং। হেইজিং তো তোমাদের মধ্যে একটা ধারণা আছেই, তবু আমি যে হেইজিং হচ্ছে পদ্ধতি গ্রহণ করার পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি গ্রহণ করার যে রিস্ক অ্যানালাইসিস করা হয়, সেই রিস্ক অ্যানালাইসিসের মধ্যে হেইজিং ইজ ওয়ান অফ দেম। কারণ হচ্ছে বিশ্বে যখন দেখবে যে বিশ্বে অনেকগুলো স্ট্র্যাটেজি ফলো করতে হয়, সেই স্ট্র্যাটেজির মধ্যে আমি তোমাদের সামনে যেটা বলছি যে হেজিং ইজ ওয়ান অফ দেম। কারণ হচ্ছে আমাদের দেশে ট্যাক্সের রেট, ইন্টারেস্ট রেট, ক্যাপিটাল অফ ইন্টারেস্ট রেট এগুলো বিবেচনা করে যদি দেখি, তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের মধ্যে কিছু কিছু কৌশল অবলম্বন করতে হয়। কিছু কিছু কৌশল অবলম্বন না করলে আমরা কিন্তু প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদীভাবে সাস্টেইন করতে পারবো না বা পারি না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি এটা মনে না রাখা যায় তাহলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমরা ভুল কিছু শিখে ফেলবো। তো হেইজিং ইজ ওয়ান অফ দেম। হেইজিংটা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় একটি কৌশল, যে কৌশলগুলো আমাদেরকে বাজার পরিচালনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেই হেইজিং এর যে বিষয়টা, দেখো আমি বইয়ের ভাষায় একটু বলতে চাচ্ছি, তারপরেও আমি যে বিষয়টা তোমাদের সামনে গেল কোথায় গেল সেটা সুন্দর করে, দরকার নেই, আমি ইংলিশেই বিষয়টাকে আলোচনা করি। বাংলার বিষয়টা নিয়ে তো তোমরা বুঝতেই পারবে, তোমাদের মধ্যে হয়তো বাংলায় পাবা, অনেকগুলো পাবা। আমি বলছি যে হেজিং ইজ রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এমপ্লয়েড টু অফসেট লসেস। মানে আমাদের দেশে বা আমাদের কোম্পানিগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে রিস্ক হয়, যে রিস্কগুলো আছে সেই রিস্কগুলোকে কিভাবে কমানো যায়, কিভাবে হ্রাস করা যায়, কিভাবে রিস্কগুলোকে মিনিমাইজ করা যায়, হেজিং ইজ ওয়ান অফ দেম। ইজ ওয়ান কাইন্ড অফ রিস্ক ম্যানেজমেন্ট। মানে রিস্কটাকে কিভাবে অ্যানালাইজ করা হয়, রিস্কটাকে কিভাবে রিস্ক ফ্রি করা যায়, কিভাবে রিস্কটাকে রিডিউস করা যায়, কিভাবে এই বিষয়গুলোকে আমাদের দেশেও আমাদের চিন্তায় আমাদের কোম্পানিগুলো যে বিষয়গুলো করেছে, এটা হচ্ছে আমাদের কি বলা হয়, আমাদের হেজিং। দেখো, হেজিং ইজ রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, একটা রিস্ক ম্যানেজিং স্ট্র্যাটেজি এমপ্লয়েড টু অফসেট লসেস, লসটাকে কমিয়ে দেওয়ার জন্য, ইন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাই টেকিং অ্যান অপোজিশন পজিশন ইন রিলেটিভ অ্যাসেট,
আমি যদি বলি একটু চিন্তা করো, স্কয়ার এবং বেসিং কোম্পানি, there are similar type of baba there are similar type of company to invest the money to the market in medicine sector. In this case আমি যদি বলি অপোজিট কোম্পানির যে বিজনেসের যে হচ্ছে সেই বিজনেস গুলো করতে গিয়ে আমাদের যে রিস্ক ফ্যাক্টর গুলোকে বিবেচনা করতে হচ্ছে, সেই রিস্ক ফ্যাক্টর গুলো বিবেচনা করার ক্ষেত্রে যে স্ট্র্যাটেজি, যে পদ্ধতি, যে মেথড গুলো ব্যবহার করছি সেটাই হচ্ছে আমাদের হেজিং। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? মনে হয়, যেটা আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। আমার মনে হচ্ছে যে এটা তোমাদের কাছে মানে বুঝার ঘাটতি নেই। এটা হলো আমি বুঝতেছি। আবারও বলতে চাচ্ছি, আবারও একটু না বললে হচ্ছে না। সেটা কি আমি বলছি যে the reduction is risk provided by hedging also typical result in a reduction is potential profit. আমার যে কাঙ্ক্ষিত প্রফিট, আমার যে ডেজায়ার প্রফিট, সেই প্রফিট গুলোকে কমিয়ে আনার জন্য, সেই প্রফিটকে বৃদ্ধি করার জন্য, রিস্ককে কমিয়ে আনার জন্য যে মেথড, যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় হেজিং। আমার কথা কি বুঝতে পেরেছো? আর কি বুঝেছো কিনা বলো? হেজিং কি বুঝেছো বাবা? হ্যালো হ্যালো স্যার, হেজিং কি বুঝেছো? জি স্যার। হেজিংটা কি একজন দেখি বলো, দেখি হেজিংটা কি আসলে। সামন, যে কেউ একজন বলো। একজন বলো দেখি বাবা, কেউ একজন বলো দেখি। কিরে কাউন্সিলর, একজন বল বাবা, শুনি তোদের মুখ থেকে। একজন বল, যে কোনো একজন। কিরে বাবা, কেউ বলবে না? একজন বলো না, একজন, যে কোনো একজন। জাস্ট হেজিং কে কি বুঝেছি আসলে আমরা? আমি তো এতক্ষণ কথা বললাম, সেই এই হেজিং এর মধ্যে থেকে একজন বললেই আমি খুশি হব যে আমি যা বললাম। আবার বলি যে হেজিং on kind of risk management to reduce losses in investment by taking opposite position in relating asset. মানে আমি আবারও বলছি যে কোনো হেজিং হচ্ছে এমন একটি পদ্ধতি, এমন একটি রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনা একটি পদ্ধতি, যেখানে একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠানের ঝুঁকিকে হ্রাস করে মুনাফা বৃদ্ধি করতে সাহায্য করে বা সহায়তা করে বা মুনাফা বৃদ্ধি করে। আবারও বলছি, একটি কোম্পানি হেজিং হচ্ছে এমন একটি রিস্ক ম্যানেজমেন্ট পদ্ধতি, যে পদ্ধতিতে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করে রিস্ককে হ্রাস করে মুনাফা যে বৃদ্ধি করবে, দিস ইজ দ্য হেজিং। একজন বলেন দেখি, একজন। কথা না বললে কিভাবে বুঝবো? আচ্ছা, এটা আবার পরে ধরছি। স্ট্র্যাটেজিক্যাল আনসার্টেইন কথাটা যদি আমি বলি তাহলে তোমাদের কাছে কেমন লাগবে? যেখানে চুক্তিবদ্ধ সকল পক্ষকে অসম তথ্য সরবরাহের ফলে ভবিষ্যৎ নগদ প্রবাহ কেমন হবে সে সম্পর্কে ধারণা দেওয়া হয় না। যেমন ধরো আমি একটু বলি, এটা আবারও বলছি যে অসম তথ্য সরবরাহ। অসম কি? যেমন আমাদের একটা কোম্পানি আছে, সেখানে ধরো শেয়ার হোল্ডার আছে 20,000 শেয়ার হোল্ডার। আমি 20,000 শেয়ার হোল্ডারকে সমান তথ্য দিব না। কাউকে হয়তো দিয়েছি যে ভাই প্রফিটও 10% হয়েছে, কাউকে বলছি ইন্টারেস্টের 10%। এই যে একটা বিষয়, এই বিষয়গুলো অসম তথ্য সরবরাহ করেছি। ফলে শেয়ার হোল্ডাররা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে পুরোপুরি ধারণা রাখতে পারে না। দিস ইজ স্ট্র্যাটেজিক আনসার্টিনিটি। আবারও বলছি বাবা, এ সেকশন বা বি সেকশন, এ সেকশন বা বি সেকশন, এ সেকশনের বা বি সেকশনে যাই বলো, মাস্টার্স বি সেকশনের বা এমবিএ বি সেকশনের আমি ক্লাস দিচ্ছি। তো এইখানে আমি কাউন্সিলরকে একটা তথ্য দিলাম, কাউন্সিলরকে আরেকজনকে একটা তথ্য দিলাম, আরেকজনকে একটা তথ্য দিলাম। এভাবে প্রত্যেককে আমি বিভিন্নভাবে তথ্য দিয়েছি, বাট সবাইকে কিন্তু একই তথ্য আমি প্রোভাইড করিনি। ফলে আমার সম্বন্ধে বা প্রতিষ্ঠান সম্বন্ধে
সকলের সঠিক ধারণা নেই। কারো আছে হচ্ছে কি বলা হয়, যেমন হাতি দেখার মতন যেটা বলি, হাতি কেউ দেখেছে পা, কেউ দেখেছে চোখ, কেউ দেখেছে নাক, কেউ দেখেছে তার সুর, কেউ দেখেছে তার পেট। তো দেখা যাচ্ছে তাহলে এই যে দেখার ফলে সে কিন্তু, যে দেখেছে পা সে কিন্তু তার মতো করেই বলবে, যে তার পেট দেখেছে তার মতোই বলবে। তাহলে কি যে যাই বলুক সেটা কি হাতি হবে? কখনোই হবে না। সো এইটাই হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল আউটসাইডিং। প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদেরকে তথ্য না দিয়ে যখন তাদের কৌশলগতভাবে তারা ডেভেলপ করতে চায়, তখন তাকে বলা হয় স্ট্র্যাটেজিক অল্টারনেটিভ। বাংলায় বলা হয় যে চুক্তিবদ্ধ সম্পর্ক সকল পক্ষকে অসম তথ্য সরবরাহ করেছে। চুক্তিবদ্ধ সম্পর্ক যেমন চুক্তিতে ছিল যে সকল ইউ হ্যাভ টু provide information on all partners, all shareholder, but company secretary or owners, company secretary provide information to the wall key shareholder impartial, আংশিক। ফলে দ্যাটস ওয়ে যে এই যে শেয়ার হোল্ডারদের নলেজটা ফুলফিল নেই, শেয়ার তথ্য জানে না, ইনফরমেট জানে না, এটা একটা স্ট্র্যাটেজি, এটা একটা কৌশল। তাকে বলা হয় কি আমাদের কৌশলগত অনিশ্চয়তা, যেখানে চুক্তিবদ্ধ সকল পক্ষ অসম তথ্য সরবরাহের ফলে সকল নগদ প্রবাহ হতে পারে, সকল নগদ প্রবাহ কেমন হতে পারে তা সম্পর্কে সকলের ধারণা নাই, তখন তাকে বলা হয় স্ট্র্যাটেজিক্যাল আনসার্টেনিটি। আমি আবারও বলি, স্ট্র্যাটেজিক আনসার্টেনিটি হচ্ছে তুমি সকলকে তথ্য দিচ্ছ বাট কাউকে সমান তথ্য দিচ্ছ না, ফলে সকলের একই ধরনের নলেজ বা একই ধরনের কি জ্ঞান না থাকলে যে স্ট্র্যাটেজি ফলো করা হয়, যে পদ্ধতি ফলো করা হয়, তখন তাকে বলা হয় স্ট্র্যাটেজিক আনসার্টেনিটি। স্ট্র্যাটেজিক্যাল আনসার্টেনিটি মানে ইকুয়াল ইনফরমেশন প্রোভাইড, ইকুয়াল ইনফরমেশন ফলে একটা হচ্ছে আনইকুয়াল, দুইটা কাজ হচ্ছে এখানে। একটা হচ্ছে আনইকুয়াল ইনফরমেশন প্রোভাইড এন্ড নলেজ নট ফুলফিল। দুইটা কথা বললেই হয়ে যাবে কি, যে আমি দিচ্ছি আনইকুয়াল ইনফরমেশন টু দ্য শেয়ার হোল্ডার, ফলে শেয়ার হোল্ডার কি ফুলফিল নলেজ রাখতে পারছে না। এটা কি বলা হয় আমার কি স্ট্র্যাটেজিক আনসার্টেনিটি। এতে কি কোম্পানি দিচ্ছে না, তাহলে কি হবে, হাউ টু গ্যাদার নলেজ ফ্রম দ্য নলেজ শেয়ার হোল্ডার, কেউ জানবে? সো এটাকে আমরা স্ট্র্যাটেজিক আনসার্টেনিটি বলি। তারপর হচ্ছে অ্যাডাপ্টিভ ট্যাক্সের কথাটা আমরা যেটা বলি সেটা আমরা আগেই বলছিলাম যে আন্তর্জাতিক কর ব্যবস্থা সম্বন্ধে আমি বারবার বলেছি যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ট্রানজাকশন অ্যাডাপ্টেবল ট্যাক্স হচ্ছে ইজ প্ল্যান টু কম্পেনসেট দ্য এক্সপেন্স ইনকার্ড ফ্রম দ্য রং ট্রানজাকশন অফ ক্রেডিট। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বাকিতে লেনদেন করি, বাকিতে লেনদেন করার ফলে আমাদের কিছু, যেমন আমি যখন বাকিতে লেনদেন করেছি সেই লেনদেনটা কি হয়েছে, ভুলে আমার অন্য স্থানে চলে গেছে বা অন্য কোনো জায়গায় এটা ইনপুট হয়েছে। যখন আমি সেল করেছি তখন আমি ট্যাক্স নিয়েছি, যখন আমি পারচেজ করেছি ট্যাক্স দিয়েছি, বাট এটা ভুলে যদি অন্য ইয়েতে চলে যায় তাহলে কিন্তু এটা আমাকে ক্ষতি হচ্ছে। দেখো, অ্যাডাপটিভ ট্যাক্স মানে অ্যাডাপ্টেবল ট্যাক্স ইজ প্ল্যান টু কম্পেনসেট দ্য এক্সপেন্স ইনকার্ড ফ্রম দ্য লস ট্রানজাকশন, মানে এক্সপেন্সটা হয়েছে রং ট্রানজাকশনটা রং হয়েছে, তা রং ট্রানজাকশনের ফলে যদি কোনো এক্সপেন্স হয়ে থাকে, যে এক্সপেন্স হয়ে থাকে সেটা তো ট্যাক্সটা আমাদের উপর চার্জ হবে না। ইট ইজ কনসিডার হোয়েন এ সাডেন চার্জ ইন ট্যাক্স অফার, যখন আমার এটা লেনদেন হবে তখন এর উপর ট্যাক্সটা হবে, যখন অ্যাকচুয়াল লেনদেন হবে তখনই হবে ট্যাক্সটা। কিন্তু আমি ভুল ট্রানজাকশন করেছি, আর তাহলে ভুল ট্রানজাকশনের উপরে যে ট্যাক্সটা ধার্য করা হয়েছে অ্যাকচুয়ালি কি সেই ট্যাক্সটা দেওয়ার মতো অধিকার আমার আছে বা দেব? আমি দেব না। এই যে বিষয়টা এটাই হচ্ছে আমার কি অ্যাডাপ্টেবিলি ট্যাক্স। অ্যাডাপ্টেবিলিটি ট্যাক্স হচ্ছে যখন যখন ট্যাক্সটা ধার্য করার কথা, যখন হওয়ার কথা তখনই ট্যাক্স হবে। যদি ভুল ক্রমে কোনো ট্যাক্স ধার্য করা হয় সেটাকে আমরা ট্যাক্স বলে তথ্য দিব না। এটাই হচ্ছে অ্যাডাপ্টেবল ট্যাক্স। হাউএভার দিস হ্যাপেন অনলি হোয়েন দেয়ার ইজ নো পসিবিলিটি অফ রিভার্স দ্য ট্যাক্স প্ল্যান। এটা রিভার্স করার সুযোগ থাকে না, ফেরত, কারণ তুমি জানো এই যে বর্তমান আইনে ট্যাক্স রিফান্ড করা যায় না। তুমি যদি বেশি টাকাও দাও, একসময় ছিল
ট্যাক্স তুমি বেশি ট্যাক্স দিয়েছো, তুমি 2-3 বছরে ক্যারি করতে পারতে, নাও এটা কিন্তু সুযোগ নেই, এটা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। সো এই সুযোগটা না থাকার কারণে আমি বলছি যেটাকে বলা হয় আমাদের অ্যাক্টিভ ট্যাক্স, অল ওয়েড ট্যাক্সেশন। অল ওয়েড ট্যাক্সেশনটা আমি একটু বলি। বৈশ্বিক, তুমি আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, মানে বিষয় মানে বিশাল আকার হয়ে যাবে, মানে সারা বিশ্ব। তাহলে বৈশ্বিক আয়ের উপর কর ধার্য করা হয়, এই এবং দ্বৈত কর পরিহার করতে বৈদেশিক করের উপর ধার্য করতে হয়। একটা কথা হলো যে আসলে ওয়ার্ল্ড ওয়াইড ট্যাক্সেশন একটা বিষয় চার্জ করা, সেটা হচ্ছে একটা, মন দিয়ে শুনলেই হয়ে যাবে, যে বৈশ্বিক কর এবং দ্বৈত কর পরিহার করার জন্য সার্বজনীনভাবে সার্বজনীনভাবে বা বৈশ্বিকভাবে যে কর হার নির্ধারণ করা হয়, তখন তাকে বলা হয় অল ওয়েড ট্যাক্সেশন। আবার একটু বলি বাবা, এই কথাগুলো না বললে এমনিতে একটু পেঁচানো কথা। যেমন পেঁচানো কথা কি, আমি আমেরিকাতে লেনদেন করেছি, আমি বাংলাদেশে লেনদেন করেছি, আমেরিকার আয়টাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি, তাহলে আমেরিকাতে যে আমি ট্যাক্সটা দিলাম, সেই আয়ের উপরে আবার বাংলাদেশের ট্যাক্স দিলে আমাকে দ্বৈত কর দিতে হচ্ছে না? বলে দ্বৈত, এই দ্বৈত কর হয় মানে থেকে আমাদের রেহাই পাওয়ার জন্য এই ওয়ার্ল্ড ওয়াইড ট্যাক্সেশনটা আমাদের মানতে হচ্ছে বা দিতে হচ্ছে। কোন দেশের সাথে আমার ট্যাক্সটা ফলো করতে পারবো, কোন দেশের সাথে আমার ট্যাক্সটা মেনটেন করতে পারবো? আমি বলছিলাম 902, 901 ধারায় কিন্তু এই কথাগুলো পুরোপুরি লেখা আছে। আমাদের দেশে সাধারণত আমাদের দেশের সাথে 31টা কান্ট্রির সাথে এগ্রিমেন্ট হয়েছে, নেগোসিয়েশন হয়েছে। এই 31টা কান্ট্রির সাথে কি কি হারে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ট্যাক্সেশন মানে বৈশ্বিক কর মানতে পারবো এবং দ্বৈত কর পরিহার পাবো, এটা কিন্তু আমাদের উল্লেখ করা। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে যেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, মানে এই নন পাস থ্রো এন্ট্রি। নন পাস থ্রো এন্ট্রি হচ্ছে একদম সহজ কিছু, যে ট্যাক্স দেওয়া হচ্ছে কোম্পানির নামে না, ট্যাক্স তুমি ঠিকই দিচ্ছ কিন্তু কোম্পানির নাম হচ্ছে না, তাকে বলা হয় নন পাস থ্রো এন্ট্রি। এটা একটু দেখো তুমি, প্রতিষ্ঠান্তরে অভ্যন্তরে এমন অনেক ব্যয় সংগৃহীত হয়, মানে এমন একটা আমি কথা বলতে চাচ্ছি যে নন পাস থ্রো ইনকাম, দেখো, is sent from the pass through entry to its owners. The income is not taxed at the corporate level. It is only taxed into owner. আমি বাবা আর বলি সহজ করে, তোমার এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসায় তো আসলে মালিক আর ওনার হচ্ছে খুব বেশি পৃথক পৃথক, কিন্তু মালিকের সকল ব্যবসায় সকল আয় মালিকই নেয়। তাহলেও আমার কথাটা শুনো, যে তাহলে ব্যবসায়ের যে আয় হয়েছে সেই আয়ের উপরে মালিক ট্যাক্স দিচ্ছে। তাহলে যদি ব্যবসায়ের নামের উপরে যদি কোনো ট্যাক্স ধার্য করা না হয়, তখন তাকে বলা হয় নন পাস থ্রো এন্ট্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় এটা তোমরা, আশা করি এটা তুমি ভালো করেই বুঝতে পেরেছো। আমি একটু একটা অঙ্ক আজকে দাঁড় করিয়েছি, সেটা হচ্ছে অর্ধেক অঙ্ক দাঁড় করেছি, বাকিটা তোমরা চেষ্টা করবে। ওহাব কোম্পানি, কেউ হাত উঠিয়ে, জাকিয়া কে কি বলেন বলেন? স্যার, ওয়ার্ল্ড ওয়াইড যে ট্যাক্সের ব্যাপারটা, স্যার যেমন আপনি বললেন আমেরিকা থেকে টাকা পাঠালে ওখানে একটা ট্যাক্সের রেট ধরা হয়, আবার বাংলাদেশে পাঠানো বাংলাদেশের একটা ট্যাক্সের রেট ধরা, সো কোনটা ধরা হবে, আমেরিকারটা না বাংলাদেশেরটা, নাকি ওয়ার্ল্ড ওয়াইড? না না, আমি একটা বলছি যে বাবা, বাংলাদেশের সাথে বর্তমানে 31টা কান্ট্রির সাথে আমাদের একটা কন্ট্রাক্ট আছে, আমাদের একটা এগ্রিমেন্ট আছে, একটা নেগোসিয়েশন আছে। সেই নেগোসিয়েশনে 901, 902 ধারা মতে, আমি ক্লাস 10 বলেছিলাম এর আগেও, যে এখানে তারা একটা রেট উল্লেখ করে দিয়েছে বাবা। হ্যাঁ, তুমি এইটা রেট উল্লেখ করে দিয়েছে, বিভিন্ন দেশের সাথে বিভিন্ন রকম, যে রেটটা ধার্য করা হয়েছে ঠিক সেই রেটটাই তুমি রিবেট পাবা, তুমি সুদ পাবা। যদি ধরো যে দুই দেশের সাথে যে এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্টে আমেরিকা 20% কি পেয়েছে, রিবেট পেয়েছে, তাহলে আমেরিকার থেকে যে আয়টা হবে সেই আয়টার উপরে আমাদের সরকার, যদি আগে থাকতো 50%, তাহলে এখন সে 20% ধরবে। আর যদি বলে না 20% না 5% ধরবে, এরকম। এটা রেটটা আছে 5 থেকে 25 পর্যন্ত, 5 থেকে 25 পর্যন্ত।
তুমি আমি ওয়ালেট ট্রানজাকশনের এই রেটটাও আমি আগামী ক্লাসে শো করব যে এই 31টা কান্ট্রির সাথে কোনটা কোন রেট। কথা বুঝো নাই বাবা তাকিয়া? জি স্যার, থ্যাংক ইউ বুঝছো স্যার। জি স্যার। বুঝছো? জি এটা স্যার। কিন্তু জি স্যার, আমাদের আমি হাতে এখন নাই, বুঝেছি, ক্লিয়ার। এটা আমাদের হাতে না, এটা হচ্ছে জি সরকার স্যার। ধার্য করেছে 901 902 এর একটা সেকশনে। হ্যাঁ, আমি এই জি বইতে স্যার। তোমাদের একটা ইয়ে বইতেও আছে, এই বইতে আছে মনে হয় 11টা কান্ট্রি দেওয়া আছে লিস্টটা। হ্যাঁ, 11টা কান্ট্রি লিস্ট দেওয়া আছে। জি স্যার। এটা হচ্ছে 31টা কান্ট্রির সাথে আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছে যে ভাই তুমি একবার চিন্তা করে দেখো। হ্যাঁ, জি স্যার। বাংলাদেশেও দ্বৈত কর আছে, বাংলাদেশে দ্বৈত কর নেই তা না, কিন্তু দ্বৈত কর আছে। আচ্ছা দেখো কিভাবে হয়, আমি স্যালারি পাই, সেখান থেকে ট্যাক্স দিয়ে আসি না, জি স্যার। আবার যে টাকাটা থাকে সেই টাকা দিয়ে তো আমি যা খাচ্ছি তাহলে তো ট্যাক্স ফ্রি, ওটা তাহলে ওখানেও ট্যাক্স দিচ্ছি। জি, দিচ্ছি। কোম্পানি কোম্পানি তুমি কোম্পানি যখন করবে, কোম্পানি থেকে ডিভিডেন্ড পাচ্ছ, ডিভিডেন্ড জি ডিভিডেন্ডটা স্যার। কখন দেওয়া জি, হয় বলো, কখন দেওয়া হয় তাকে? এটা দেওয়া হয় হচ্ছে যখন ট্যাক্স টুক্স দিয়ে যে টাকা ট্যাক্স থাকবে। দেওয়া হয় তারপরে যেটা থাকে সেটা ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। গুড ফাইন, তাহলে যে টাকাটা পেলাম তাহলে ট্যাক্স ফ্রি ইনকাম। আমি যে জি স্যার। টাকাটা পেলাম ট্যাক্স ফ্রি ইনকাম। বাংলাদেশে জি স্যার। ধরেন আমি 60,000 টাকা পাইছি স্কোয়ার থেকে, এবার প্রফিট পেলাম 60,000 টাকা। আমাকে জি। আমাকে সরকার 50,000 টাকার মতো মওকুফ করে দিয়েছে। আইন দেখছো, দেখো 50,000 টাকা মওকুফ করেছে, তাহলে আমি ট্যাক্স দিব কত টাকার উপরে? 10,000 টাকার উপরে। তাহলে দেখো এটাও দ্বৈত কর, আমি তো একবার কোম্পানিতে ট্যাক্স দিয়ে আসছি, আবার আমি ওইটার উপর ট্যাক্স দিব কেন? এখন আবার দিচ্ছি। আবার দিচ্ছি, কিন্তু সরকার জি কি স্যার। করেছে, সরকার 50,000 টাকার মতো ফ্রি করে দিয়েছে। দেখো এই যে রেহাই পাইলো, তাই না? ফ্রি করে দিচ্ছি। এই যে রেহাই পাইলো আমার দেশ সরকার। জি স্যার। ঠিক এরকম করে যখন বিদেশের ক্ষেত্রেও প্রয়োগ করা হয় তখন তাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়েলটাইজেশন। জাস্ট একই সিস্টেম, জি স্যার। জাস্ট একই সিস্টেম। মানে ও দেশে যে প্রফিট করেছে, আমেরিকা যে প্রফিট করেছে, সেই আমেরিকা কথাটা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে গ্রামীণ ফোন আমার দেশের কোম্পানি না, আমার দেশের কোম্পানি না, আমার দেশের কোম্পানিও না। তাহলে আমার দেশের কোম্পানি না হলে এই দেশে প্রফিট করছে না, সে ট্যাক্স দিচ্ছে না, দিয়ে যে জি প্রফিটটা স্যার। করছে সেই প্রফিটটা আবার সে নরওয়ে নিয়ে যাচ্ছে, নরওয়ের কোম্পানি নরওয়ে নিয়ে যাচ্ছে। তা নরওয়ে যদি নিয়ে যায়, একটু বোঝার চেষ্টা করো, তা নরওয়ে তো ওর ওই টাকার উপর আবার কি করবে, তা ট্যাক্স ধরবে, ট্যাক্স ধার্য করবে। ট্যাক্স ধার্য করবে। তখন ধরো এইবার নরওয়েতে সে 100 কোটি টাকা নিয়ে গেছে, 100 কোটি টাকা নিয়ে গেছে, নরওয়েতে কি 100 কোটি টাকা, 100 কোটি টাকা ট্যাক্স ধরবে হয়তো, 100 কোটি টাকা দিয়ে। ট্যাক্স ধরে যদি 10% ট্যাক্স ধরবে। কিন্তু নরওয়ে উপর বলছে যে তুই বাংলাদেশ থেকে যে টাকা নিয়ে আসছো তার মধ্যে 90 কোটি টাকা ট্যাক্স ফ্রি, 90 টাকা পর্যন্ত তোমাকে 90 কোটি টাকা পর্যন্ত তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স ফ্রি 10 কোটি টাকাতে না। ট্যাক্স দিতে হবে। তাহলে এই যে রিবেটটা পাইলো, এই রিবেটটাই হচ্ছে ওয়াল ওয়েট ট্রানজেকশন, ওয়াল ওয়েট ট্রানজেকশন। আমি কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি বাবা? পারছি? জি স্যার, আমি বুঝতে পেরেছি। জি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। ক্লিয়ার এখন। আরো কেউ কি আমাকে কোশ্চেন থ্যাংক ইউ করবে? স্যার। এই বোকা মেয়ে, এই যে ছেলে মেয়েরা বন্ধ করে দাও, কথা বলো, বন্ধটা করে দাও। আল্লাহ রে। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো তোমরা বুঝতে পারছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। একটা অঙ্কে চলে যাচ্ছি। উহাব কোম্পানি লিমিটেড, লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি। এটা একটা অঙ্ক আমি বেশি করিনি, কারণ এই অঙ্ক করেছি, বাকি অঙ্কগুলো দেখবে তোমরা। অলরেডি উহাব কোম্পানি লিমিটেড লিস্টেড পাবলিক কোম্পানি উইথ ইটস রেজিস্টার অফিস ইন ঢাকা, শন নেট প্রফিট টাকা 8,37,413 টাকা। মানে তার যে প্রফিটটা করেছে, সে যে ইনকাম স্টেটমেন্ট করেছিল সেখানে তার 8,37,000 টাকা তার প্রফিট হয়েছে। গুড ফাইন। ইন দ্য audit account of the company for the income year ended 31st June 2020, you are required to compute total income and tax payable on current return UNA/S 82 of the ITO 1990। মানে এটা একটা বলছে যে আইটিওর মধ্যে সাধারণত আমরা যে রিটার্নটা ফলো করি, সেটা এই ব্যক্তি বলো কোম্পানি বলো, এটা সবটাই হচ্ছে 82। আর 82 থেকে 82 এ বি সি ডি থেকে অনেক সেকশন আছে।
অনেক সেকশন আছে। আমরা রিটার্ন সাবমিট করার হচ্ছে 82, তার মধ্যে এক্সপেন্স দেখো আয় হয়েছে 7 লাখ, এক্সপেন্স এক্সেস পারসিকিউট ক্যালকুলেটেড। পারসিকিউট তো জানো যে বেতনের পাশাপাশি যে পারিতোষিকটা পাচ্ছে সেটা হলো পারসিকিউট, এটা আমি বলেছিলাম। এটা সেটা হচ্ছে ক্যালকুলেট কত টাকা, 1,35,000 টাকা। স্যালারি অ্যান্ড অ্যালাউন্স কত টাকা, 176,200 পেইড without complying with the provision of section 30A. The registration expenses and fee include 2 lakh registration, 2,50,701 found to be personal entertainment in nature. মানে রেজিস্ট্রেশন ফি করেছে, রেজিস্ট্রেশন ফি করার ক্ষেত্রে তাদের কিছু পার্সোনাল এন্টারটেইনমেন্ট করতে হয়েছে। যাই হোক, একটা খরচ হয়েছে, এটা আমরা মানে এই নামে দিয়েছি। এটা বিভিন্ন জায়গায় কোনো রেজিস্ট্রেশন করতে হলে লিগ্যাল ফি, তোমার কোম্পানি ফি, এক্সট্রা ফি দিতে হয়। এইটা ফিটাকে টোটালি একটা নাম দিয়েছে রেজিস্ট্রেশন এক্সপেন্সেস এন্ড ফি, ইনক্লুড কিছু এন্টারটেইনমেন্ট আছে। অ্যাডভার্টাইজমেন্ট এন্ড পাবলিসিটি এক্সপেন্সেস কত টাকা, 1,25,000 অ্যাজ ডোনেশন টু লোকাল স্পোর্টস ক্লাব। তারপরে গ্র্যাচুইটি প্রভিশন ডিউরিং দ্য ইয়ার এত এত, বাট অ্যাকচুয়াল পেমেন্ট এত টাকা। গ্র্যাচুইটি আছে, গ্র্যাচুইটি প্রভিশন এইটা পেমেন্ট করতে হয়েছে, এমপ্লয়ি চলে গেছে, তাকে দিতে হয়েছে। অ্যাকচুয়াল পেমেন্ট হচ্ছে এত, সে পাবে এত কিন্তু এত দিয়েছে। রেট ট্যাক্স, রেট ট্যাক্স ক্লেম এত কত, 3,68,212 আউট অফ হুইচ 2,40,640 paid as the rent without complying the provision of section 53A IT, মানে আইটি এর মধ্যে এটা করেছে। অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন as per audited account 29,79,211 and tax depreciation is calculated with reference to provision year previous year এত টাকা। এই বছর আমাদের ট্যাক্স ধরা হচ্ছে 2,29,00,000, এর আগে ছিল কত, 37 লাখ সামথিং। টেকনিক্যাল ফি আছে এত টাকা, ফরেন কোলাবোরেশন চার্জ এন্ড অ্যাকাউন্ট। এক্সপোর্ট টার্নওভার আছে কত, 10%। কোম্পানি ডিক্লেয়ার 60% ডিভিডেন্ড অফ দ্য ইয়ার্স। এখন আমাদের বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি, শুধুমাত্র আমি এতটুকু তুলে ধরেছি, বাকিটুকু আমি দই কেন, বাকি তোমরা এতটুকু হলেই তুমি পারার কথা। বাকিটুকু আমি তোমাদেরকে বাড়াই করার চেষ্টা করবো, না হলে আগামী ক্লাসে তুলে দেবো। সেটা হচ্ছে নেট প্রফিট কত, 4,38,000 টাকা। এখন একটা কথা মনে রাখতে হবে, যেই বিষয়গুলো আমাদের প্রতিষ্ঠানকে ছেড়েছে, ট্যাক্স আইটিওতে ছেড়েছে, ইনকাম ট্যাক্স অর্ডিনারি 53-তে বা বিভিন্ন ক্ষেত্রে আমাকে ছেড়ে দিয়েছে, সেই বিষয়গুলোকে আমরা অ্যাড করে দেব। এটা জানি আমরা, এটা আমরা এর আগেও জেনেছি বা আমরা এর আগে ওইটা শিখেছি যে আমাদের যে অ্যাডমিজিবল এক্সপেন্সেস আছে সেটাকে আমরা অ্যাড করেছি, ইনঅ্যাডমিজিবলকে বাদ দিয়েছি। অ্যাডমিজিবল কি আসলে জানা দরকার। অ্যাডমিজিবলটা কি আসলে? অ্যাডমিজিবল হচ্ছে কোম্পানি, মানে কোম্পানি বলছে অর্গানাইজেশন বলতে আমি বলছি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ড 1984 সালের আয়কর আইনের আয়কর ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের বিভিন্ন সেকশন, বিভিন্ন পরিপত্র, বিভিন্ন ক্ষেত্রে যে ছাড় দিয়েছে, সে যে বিষয়ে ছাড় দিয়েছে সেটাকে বলা হয় অ্যাডমিজিবল। যতটুকু ছাড় দিয়েছে, যে বিষয়ে ছাড় দিয়েছে সেটাকে বলা হয় অ্যাডমিজিবল। আবারও বলছি, যতটুকু ছাড় দিয়েছে, যেভাবে ছাড় দিয়েছে সেটাকে বলা হয় অ্যাডমিজিবল। আবারও শুনো, যতটুকু ছাড় দিয়েছে, যেভাবে ছাড় দিয়েছে কে, সেটা হচ্ছে অ্যাডমিজিবল। কি? ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। এখানে আমাদের কিছু ছাড় দিয়েছে। টেকনিক্যাল নো হাউ টু ফি। টেকনিক্যাল নো হাউ টু কি আগে জানতে হবে? কারিগরি জ্ঞান। কারিগরি জ্ঞান, কোন কারিগরি জ্ঞান বলতে আমি তোমাদের সামনে যেটা নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে যে একটা বিষয় তার মধ্যে তৈরি করতে চাচ্ছ, সেই তৈরির জন্য যে তথ্য বা ইনফরমেশন, যে সে কারিগর কিভাবে এটাকে ডেভেলপ করবে, সেটাকে বলে কারিগরি জ্ঞান। আমি যদি বলি সিভিল ইঞ্জিনিয়ার, বিজনেস একটা বিল্ডিং করতে চাচ্ছ,
একটা সিভিল ইঞ্জিনিয়ার দিকে তুমি এটাকে ড্রয়িং করতে হবে। ড্রয়িং করতে গেলে এই যে ড্রয়িং যে খরচটা, এটা কি তোমাকে আমি এই ব্যক্তিকে আমরা যে রাখছি, এটাকে টেকনিক্যাল নো হাউ টু, কারিগরি জ্ঞানী ব্যক্তি বলা হয়, যেটাকে আমরা ইনটেনজিবল অ্যাসেট বলি, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তার মধ্যে নলেজ আছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। বর্তমান আইনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং এ এই টেকনিক্যাল নো হাউ টু কে খুবই ইম্পর্টেন্ট একটি সম্পদ ধরেছে, অনেক বড় সম্পদ ধরেছে। আমি যদি বলি দেবী শেঠির কথা বলি, তুমি আমাকে কি বলবে? দেবী শেঠি, সে নিজেই কিন্তু একটি সম্পদ, বিশাল সম্পদ, বিশাল সম্পদ। কেন? তার মধ্যে যে নলেজটা আছে, সেই নলেজ দিয়ে সে অনেক কিছুই কি রিকভারি করতে পারে। তাহলে আমি বলবো এটা হচ্ছে টেকনিক্যাল নো হাউ টু। এরপর হচ্ছে কারিগরি জ্ঞান। অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, তুমি জানো যে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনে আমাদের দুই ধরনের ডেপ্রিসিয়েশন থাকে। একটা হচ্ছে প্রতিষ্ঠান করে, আরটা হচ্ছে কি বলা হয় আমাদের ইনকাম ট্যাক্স অডিয়েন্স এটাকে দিয়ে চার্জ করে, সেটাকে বলা হয় অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন। এরপর হচ্ছে গ্র্যাচুইটি প্রভিশন। আমি বলছি গ্র্যাচুইটি প্রভিশন হচ্ছে একটা ব্যক্তির প্রতিষ্ঠান রিটায়ারমেন্টের পরে কি সে পেয়ে যায়। এগুলো কিন্তু সম্পূর্ণই অ্যাডমিসিবল এক্সপেন্সেস, অল আর অ্যাডমিসিবল এক্সপেন্সেস। নাও আমি যেটা বলছি এটা অ্যাড হচ্ছে, ইনঅ্যাডমিসিবল যেগুলো আছে সেগুলো বাদ যাচ্ছে, তাই নাকি? ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সের মধ্যে একটা কথা মনে রাখতে হবে, যে বিষয়গুলো আমরা দেখবো যে বিষয়গুলো আমাদের মাঝে ইনঅ্যাডমিসিবল আছে, সেটা কি আমাদের এর আগে চার্জ করা হয়েছে কিনা। যদি এর আগে চার্জ করা হয়ে থাকে তাহলে তুমি চার্জ করলে, যেমন আমার ডেপ্রিসিয়েশন ধরো একবার মাইনাস হয়, একবার প্লাস হয়। কেন? আমি 20 টাকা চার্জ করেছি, সেই 20 টাকা বাদ দিয়ে আয়কর আমাকে 30 টাকা চার্জ করতে বলছে, তাহলে কি আমি কি করব? এই 30 টাকা অ্যাড করবো, 20 টাকা বাদ দেব। তাহলে অ্যাক্সেস পার সিকিউরিটি, কতটা আমি অ্যাক্সেস করেছি, কতটা, সেই অ্যাক্সেসটাকে আমার অ্যাড করতে হচ্ছে। আমাদের যতটুকু বলেছিল ঠিক ততটুকু না, তার চেয়ে বেশি করেছি। স্যালারি এন্ড অ্যালাউন্স, এটা আমাকে স্যালারি এন্ড অ্যালাউন্সে ইনকাম রেট 30A তে বলেছে, একটা অ্যালাউন্স দিয়েছে, সেটা আমাকে করতে হবে। এইভাবে আমরা দেখছি যে ডোনেশন টু দ্য লোকাল স্পোর্টস ক্লাব নট অ্যালাউয়েবল, এটা রেজিস্ট্রেশন ফি ইনক্লুড পার্সোনাল এন্টারটেইনমেন্ট, রেন্ট পেমেন্ট উইদাউট টিডিএস, এগুলো সব যোগ করে দেখাচ্ছে এত। এর সাথে আমাদের যেটা আসবে সেটা আমি বলে দিচ্ছি। যদি আমাদের এখানে নাই, যদি এটা নাই তারপরে বলছি, তাও বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো নন অপারেশনাল ইনকাম থাকে, নন অপারেশনাল ইনকাম মানে আমি বলছি যে নন অপারেটিং ইনকাম, সেটাকে আমরা একবার বাদ দিব, আবার একবার বাদ দিব এখানে, আর একবার যোগ করে দিব। কেন? আমাদের যখন বিজনেস ইনকাম বের করব তখন বাদ দিব, আর যখন নেট টোটাল ইনকাম বের করব তখন যোগ করব। এই বিষয়টা একটু খেয়াল রাখলেই আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। এই হচ্ছে আজকে খুব অল্প আমি দিলাম। এর মধ্যে আমার মনে হয় যে বিষয়গুলো আমি কনসেল্ট এই ফরওয়ার্ড ট্যাক্স শিফটিং এর কথাটা আমি মনে হয় একটু কম বলেছিলাম, একটু না বললে হয় না। ফরওয়ার্ড ট্যাক্স ই পোস্ট ওয়ান প্রডিউসার বাট পাস ওয়ান টু কাস্টমার। ফরওয়ার্ড ট্যাক্স হচ্ছে যে কাউকে চাপিয়ে দেওয়া, শিফটিং ট্যাক্স, কার উপরে চাপাইয়া দিচ্ছি আমি ট্যাক্সটা। হ্যাঁ, যে কি, যে ইম্পোস্ট অন প্রডিউসার বাট পাস্ট ওয়ান টু দ্য কি কনজিউমার, এটা আমি ট্যাক্স দিচ্ছি না। এটা কিন্তু খুবই সহজ, কোম্পানি তার প্রতিষ্ঠানের ভিতরে ঢুকাই দিচ্ছে। কি ভিতরে ঢুকাই দিচ্ছে একটু দেখো, দাম হচ্ছে 30 টাকা, সে লিখতেছে ধরো এর মধ্যে যদি 10% হয় ট্যাক্স ধরি বা 15% হয়, 4.5 টাকা হয়, তাহলে সে দামই লিখতেছে 34 টাকা 50 পয়সা। এই যে 34 টাকা, কিন্তু ওই প্রোডাক্টের দাম কত? 30 টাকা। দাম কত? 30 টাকা, কিন্তু দাম ধরেছে কত? 34 টাকা 50 পয়সা। তাহলে আমি বলবো যে এই 34 টাকা 50 পয়সা হচ্ছে কি ফরওয়ার্ড শিফটিং ট্যাক্স। ফরওয়ার্ড শিফটিং ট্যাক্স, এটা কিন্তু মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। আমি আবারও বলছি, আচ্ছা আমাদের এখানে সাদা, আমি 77 পাইছি মেসেজ কোড, মানে রোল, কিন্তু আমি দেখলাম
যে 77ই অ্যারেন্ট ছিল, আহ, আহ, কিন্তু আমি তো একজন, তাই না? তাহলে 76 হবে না? যাক। আচ্ছা, এরপরে হচ্ছে আমি বললাম ব্যাকওয়ার্ড শিফটিং, এটা তো গেল। দা অ্যামাউন্ট অফ ট্যাক্স ফরওয়ার্ড ডিপেন্ড অন দা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড অন দা ট্যাক্স কোর্স। আমি এর আগে বললাম যে পণ্যের মধ্যে ঢুকিয়ে অভ্যন্তর্ভুক্ত করে যে ট্যাক্সটা আসলে আমাদেরকে দাম দিচ্ছে, এটা কম বেশি দিচ্ছে না। কম বেশি যেমন দিলে আমরা বলি এখানে কনসেল ট্যাক্স শিফটিং বলি, যে পণ্যের দাম কমিয়ে দিতে পারে, পণ্যের প্রোডাক্ট কম দিতে পারে, এভাবে যে ট্যাক্স শিফট করে সেটাকে কনসেল বলে। কিন্তু এটা কিন্তু তা না, এটা একটু ভিন্নতা। হ্যাঁ, এরপর হচ্ছে ব্যাকওয়ার্ড শিফটিং ট্যাক্স। ইট ইজ ট্যাক্স বর্ন বাই দ্য ফার্ম অ্যান্ড ইনপুট সাপ্লায়ার। বুঝো নাই? এটা সাপ্লায়ার করতে পারে, ফার্ম করতে পারে, কি মানে এটা ম্যানুফ্যাকচার না করতে পারে। যেমন আমি পণ্য কিনে এনেছি, কি আমি চায়না থেকে পণ্য এনে আমি আমার পছন্দ মতো করে কি করেছি, আমি প্রাইস এবং ট্যাক্স দিয়েছি। তুমি দেখো দেখো না, যে একটা জিলেট ব্লেড কিনে যাচ্ছ বা জিলেট ফোম কিনে যাও, অথবা তুমি, এটা কেন বললাম যে আমাদের এটা স্কুলে অনেকে তো, অথবা কোনো বিদেশি পণ্য কিনে যাও, দেখবা ওদের গায়ে তো লেখা আছে ডলারে, কিন্তু সাদা একটা কাগজে ওরা কি দাম, ম্যানুফ্যাকচার, এগুলো সব লিখে রাখতেছে। তাহলে তুমি যদি ডলারে কনভার্ট করো, যেমন ওখানে ইন্ডিয়াতে হয়তো একটা পণ্যের দাম হচ্ছে 5 রুপি, 5 রুপিতে আমাদের 20%কে যদি ইনফ্লেশন করি 6 টাকা হয়, বা 6 টাকা, 6 টাকা, তাই না? 5 টাকা, 6 টাকা, ওখানে ট্যাক্স একটা চার্জ করেছে, দেখো ট্যাক্স চার্জ করে দাম রাখতেছে 10 টাকা। তাহলে এই যে একটা সিস্টেম, এটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড শিফটিং ট্যাক্স ইজ এ বর্ন ফ্রম দা বাই দা input supplier. The amount of backward shifting to input supplier depend on their responsibility to search in input price. দেখছো বাবা, একই জিনিস কথাগুলো আমি বলে দিয়েছি। যাক বাবা, এরপরে আমার কথাটা হচ্ছে এখান থেকে যে বিষয়গুলো আমাদেরকে জানা দরকার সেটা আমরা জেনে ফেলেছি। আমার মনে হয় তোমাদের আজকের বিষয়গুলোর মধ্যে কোনো প্রবলেম হয়নি। যদি কোনো কথা থাকে আমাকে বলো, আগামী ক্লাসে আমি একটু ভিন্নভাবে চিন্তা করব, কারণ আমাদের সিলেবাসগত দিক থেকে সব শেষ হয়েছে, সব। এরপরেও আমাকে বলবে, আমি একটা করে চ্যাপ্টার ধরবো, চ্যাপ্টার ধরে আমি আমার মতো করে একটা ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এভাবে ডিসকাস করে যাব। তোমরা যদি আমার সাথে থাকো, এখন আমার রিভাইজড হবে। হ্যাঁ, ভালো থাকো সবাই। কোনো কোশ্চেন করবে বাবা? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই? না ভালো থাকো, স্যার। ভালো থাকো, সুন্দর থাকো। আগামী দিন সুন্দর হোক এই শুভকামনায় আমি আহসান হামিদ তোমাদের কাছে বিদায় নিচ্ছি।